আরজিকর ফাইলস খুলতে এবার স্ক্যানারে অভিজ্ঞদের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিলেন রাজ্যপাল আর.এন. রবি। ভুরি ভুরি অভিযোগ উঠেছিল অভিজ্ঞদের বিরুদ্ধে, সেই অভিজ্ঞদের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করার নির্দেশ দিলেন রাজ্যপাল। সার্ভিস কোটায় কিভাবে স্নাতকোত্তরে ভর্তি হন অভিজ্ঞদের তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন মাননীয় রাজ্যপাল। আমি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো, ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, আমি এইটা তোমার থেকে জানতে চাইবো যে রাজ্যপাল তদন্ত করার নির্দেশ দিয়েছেন, মূলত কোন কোন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে যার তদন্ত এবার শুরু হতে চলেছে? অভিজ্ঞদের বিরুদ্ধে যখন আরজিকরের ঘটনায় অভয়ের হত্যা এবং ধর্ষণের ঘটনা আসে, তখন প্রকাশ্যে যখন যেগুলো আসে সেগুলো হচ্ছে থ্রেড কালচারে নিযুক্ত থাকার, পড়ুয়া থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক সকলকে ভয় দেখানো, বদলির ভয় দেখিয়ে বিভিন্ন টাকা তোলা থেকে শুরু করে পরীক্ষায় টোকাটুকি সব কিছুতে সে যুক্ত ছিল, এরকম অভিযোগ ওঠে। এবং সেই অভিযোগের ভিত্তিতে বহু লিখিত অভিযোগ জমা পড়ে বিভিন্ন থানাতে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্তের কথা বলা হয়। তবে প্রাথমিকভাবে তাকে সাসপেন্ড করে তদন্ত কোনো জায়গায় এগোচ্ছিল না। এবং এর পাশাপাশি আরো একটি অভিযোগ ওঠেছে যে সার্ভিস কোটায় সে পোস্ট গ্রাজুয়েট সুযোগ পেয়েছে, অথচ সেই বিভিন্ন জায়গায় যেখানে তার কাজ করার কথা সার্ভিস কোটায় সেগুলো সে করছে না। এই সমস্ত অভিযোগ জমা পড়েছিল। এখন যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য দপ্তরের তরফে যে অনুমতি এসছে রাজ্যপালের কাছ থেকে যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে, তার বিরুদ্ধে যে থ্রেড কালচার এবং বিভিন্ন সময় যে অপরাধ সংগঠিত করা চিকিৎসা ক্ষেত্রে পরীক্ষায় টোকাটুকি থেকে শুরু করে বিভিন্ন যে অপরাধ, সেইগুলো নিয়ে বিভাগীয় তদন্তের অনুমতি মিলেছে। শুধু তাই নয়, আরো একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ হয়েছে, যাতে খতিয়ে দেখা হবে যে অভিজ্ঞদের কিভাবে সে স্নাতকোত্তরের সার্ভিস কোটায় সুযোগ পেলে, এই বিষয়টাও তদন্ত করে খুঁজে দেখা হবে। তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম। অভিজ্ঞদের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে এবার তদন্ত শুরু হবে, এই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। আরজিকরের ঘটনা সামনে আসার পর অভিজ্ঞদের নাম সামনে আসে, এমনকি যে ক্রাইম সিন সেখানে পর্যন্ত অভিজ্ঞদের উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, এই আরজিকর ফাইলস যে খোলা হবে এ কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর যেই মুহূর্তে আরজিকর ফাইলস বা আরজিকরের তদন্ত একেবারে আরজিকর ফাইলস খোলা হলো, তারপরে স্ক্যানারে চলে এলেন অভিজ্ঞদের। আমি এইখানে দর্শকদের সামনে একবার রাখতে চাইবো বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ, তিনি কি জানাচ্ছেন এই নিয়ে। রাজ্যের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং তিনি মাননীয়া থাকাকালীন যেভাবে করে নানা ধরনের দুর্বৃত্তদের মাধ্যম দিয়ে স্বাস্থ্য দপ্তরটা তিনি চালাতেন নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে, এবং তার প্রতিফলন কিন্তু আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেয়েছি সেখানে। এবং পুরো এক একটি হাসপাতাল জুড়ে কোথাও থ্রেড কালচার, কোথাও সিন্ডিকেট, কোথাও দুর্বৃত্তদের একটা পুরো অপারেশন চলছে, এবং বিভিন্ন ধরনের ট্রান্সফার, পোস্টিং সব কিছুর মধ্যে দিয়ে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাঁ হাত হয়ে যারা বিভিন্ন ধরনের অন্যায় করে গেছে দিনের পর দিন ধরে, অন্যায়ভাবে এমডি সিট জোগাড় করেছিল, অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে তারা একটা পুরো যে সিন্ডিকেট, একটা মাফিয়া চালিয়ে গেছিলো স্বাস্থ্য দপ্তরগুলোর মধ্য দিয়ে, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য দিয়ে, সেই সকল অন্যায়ের কিন্তু সুবিচার হবে, এবং সেই সুবিচারের একটি প্রক্রিয়া আজকে দেখতে পেলেন। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, এই ঘটনা তখনই প্রথম সামনে এসেছিল যে একজন চিকিৎসক তিনি কি কারণে ঘটনাস্থলে অর্থাৎ ক্রাইম সিনে উপস্থিত ছিলেন। আরজিকরের ঘটনা যখন ঘটলো, অভয়ার ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটলো, তারপরে কতটা প্রভাবশালী ছিলেন এই অভিজ্ঞদের, কিভাবে তোলাবাজি চালাতেন বলে অভিযোগ সামনে এসেছিল, এবং কিভাবে থ্রেড কালচারে পুরোপুরি নাম জড়িয়েছিল তার, সেই অভিযোগগুলো সামনে এসেছিল। সবকিছু এবার কি তদন্তের আওতায় আসতে চলেছে ঝিলম? একদমই শুভ্রজিৎ, তোমাকে যেটা জানাবো যে যে ঘটনা ঘটেছিল, যে নারকীয় ঘটনা করে ঘটেছিল, সেই ঘটনার পরের দিন সকালবেলা, অর্থাৎ ঘটনা যখন রাতে হয়েছিল, ঘটনা সকালে যখন প্রকাশ্যে আসে, দেখা যায় ছাত্রদের অভিযোগ, এবং পরবর্তীকালে ছবিতে দেখা যায় যে ঘটনাস্থলে যে প্রভাবশালী বা যারা অধ্যক্ষ কলেজের তাদের ছাড়া বহিরাগত অনেক চিকিৎসক এবং অচিকিৎসক ব্যক্তি তারা ওই ঘটনাস্থলে তারা ঘোরাঘুরি করছেন, দাঁড়িয়ে আছেন, পুলিশ কর্তারা দাঁড়িয়ে আছেন সেই জায়গায়। সেই ছবিতে তাকে দেখা গেছিল অভিজ্ঞদের ছিল, এবং সেই যে তার যে লাল জামা পরেছিলেন, সেই লাল জামার ছবি নিয়ে পরবর্তীকালে আবার বিতর্ক হয়, এবং সাসপেন্ডেড আইপিএস ইন্দিরা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেসমিট করে বলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। যদিও পরবর্তীকালে এই বিষয় নিয়ে অভিজ্ঞদের নিজে বলেন যে তিনি ছিলেন। প্রশ্ন উঠেছিল যে কিভাবে তিনি যান,
এবং দেখা গেছিল শুধু তিনি নন, রাজ্য মেডিকেল কাউন্সিলের আরো অনেক সদস্য সেখানে গিয়েছে। সন্দীপ ঘোষের পাশাপাশি ও কলেজের বাইরের বহু লোক সেখানে ছিল, এবং যার মধ্যে অভিজ্ঞদের ছিল। অভিজ্ঞদের আরো অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে তিনি নিজে স্নাতকোত্তরে যেখানে যেখানে তার কাজ করার কথা এসেছেন সেখানে তিনি কোনোদিন কাজ করেননি, এরকম দেখা গিয়েছে। তাকে জেলায় গ্রামীণ যেখানে কাজ করার কথা সেখানে করেননি। তার যেই প্রাইমারি পোস্টিং বর্ধমানে তিনি থ্রেড কালচারে যুক্ত ছিলেন, এবং যখন এই আরজি কর নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে তখন বর্ধমানে গিয়ে তিনি পড়ুয়াদের হুমকি দিয়েছেন, শিক্ষক চিকিৎসকদের হুমকি দিয়েছেন। আর তার আগে বিভিন্ন সময় ট্রান্সফার পোস্টিং এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে তিনি তোলা টাকা আদায় করতেন, এরকমও অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগ লিখিতভাবে জমা পড়েছিল। পাশাপাশি চিকিৎসক মহল থেকে আবার প্রশ্ন উঠেছিল যে তিনি স্নাতকোত্তরে কিভাবে সার্ভিস কোটায় পেলেন। যেমন তুমি বলছিলে যে সমস্ত বিষয়ে তদন্তের আওতায় আসবে, তেমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে। শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম। অর্থাৎ নিঃসন্দেহে এই মুহূর্তের যে বড় খবর আপনাদের জানাবো, অভিজ্ঞদের থ্রেড কালচার থেকে শুরু করে তোলাবাজির অভিযোগ, এমনকি ঘটনাস্থল অর্থাৎ যেদিন একেবারে আরজি করে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসে সেদিন ঘটনাস্থলে পর্যন্ত দেখা গেছিল বর্ধমান মেডিকেল কলেজের একজন আরএমও, তিনি কি কারণে সেখানে গেছিলেন প্রশ্ন সেদিনই উঠেছিল। এবং আজকে যে নির্দেশিকা সামনে এসেছে তারপর পুরো অভিযোগের যাবতীয় অভিযোগের তদন্ত, যা কিছু অভিযোগ উঠেছিল অভিজ্ঞদের বিরুদ্ধে সমস্ত কিছুর অভিযোগের তদন্ত এবার হতে চলেছে। ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর হয়। তার প্রেক্ষিতে এবার স্বস্তিকা মুখোপাধ্যায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। বিস্তারিত বলবেন ময়ূক ঠাকুর চক্রবর্তী, টেলিফোনে রয়েছেন। ময়ূক, দেখো, গত পরশুদিন এই অভিযোগ জমা পড়ে একজন ময়ূক শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার আপনাদের জানাবো, ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়। তারপর পুলিশের তরফ থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হলো। আরো একবার কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। ময়ূক, দেখো, গত পরশুদিন একজন আইনজীবী একটি লিখিত অভিযোগ দায়ের করেন গড়িয়াহাট থানায়, এবং তিনি অভিযোগে বলেন 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে 2রা মে পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট লিখেছেন এবং সেই পোস্টটি সমর্থন করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই পোস্টটা একটা ইনস্টিগেশন, হিংসার ক্ষেত্রে একটি ইনস্টিগেশন। শুধু তাই নয়, অভিযোগে এটাও বলা হয় যে ওই গত 2রা মে 2021 মানিকতলা বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার, তাকে নৃশংসভাবে খুন করা হয় এবং তিনি ফেসবুক লাইভ করে তারপর তাকে মার্ডার করে দেওয়া হয় ফলত। এবং তার আগে এই পোস্টটা করা হয়েছে, এই পোস্টে ইনস্টিগেশন। এই অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ সেটা এনকোয়ারি করে। এনকোয়ারি করার পর গতকাল পুলিশ একটা এফআইআর করে পরমব্রত চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জি দুজনের নামে, এবং সেটা জামিন অযোগ্য ধারে এফআইআর করা হয়। আজকে দুপুরে স্বস্তিকা মুখোপাধ্যায় ইতিমধ্যেই পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা তাকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেছেন। তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। কেন তিনি পোস্টে সাপোর্ট করেছিলেন এই সমস্ত কিছু ব্যাখ্যা পুলিশের কাছে তিনি দিয়েছেন। যদিও পরমব্রত চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত গড়িয়াহাট থানায় আসেননি, তিনি কবে আসবেন এখন সেটাই দেখার। ধন্যবাদ ময়ূক। পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। 21-এর ইলেকশনের পরে বহু লোক হিরো হয়ে গেছিল, যখন আমাদের কর্মীরা মার খাচ্ছিল, বাড়ি ভাঙা হচ্ছিল, ঘর ছাড়া ছিল, সমবেদনা না জানিয়ে এরা আক্রমণকারীদেরকে উস্কেছে, বাহবা দিয়েছে। এরা তো তার চেয়ে বড় অপরাধী। তার বিচার হবে। কেউ কমপ্লেন করেছে, তদন্ত চলছে। পালা বদলের পর খুলেছে মেসি ফাইলস। আয়োজক স্বতন্ত্র দত্তের নিশানা এবার অরূপ বিশ্বাস। গোটা ইভেন্টকে শেষ করে দিয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস এবং পুলিশের ব্যর্থতার জন্যই যুব ভারতীতে বিশৃঙ্খলা। 30টি অ্যাক্সেস কার্ড দেওয়ার পরেও আরও অ্যাক্সেস কার্ডের জন্য চাপ দেওয়া হয়েছিল। অরূপ বিশ্বাস চাপ দিচ্ছেন বলে পুলিশকে জানিয়েওছিলাম। নিজের আত্মীয়কে অফিসিয়াল বানিয়ে দেওয়া হয়েছিল অ্যাক্সেস কার্ড। অরূপের অন্তর্ঘাতেই পণ্ড হয়েছে মেসির অনুষ্ঠান, অভিযোগ উদ্যোক্তা স্বতন্ত্র দত্তের। আমরা
এই মুহূর্তে বিধাননগর সাউথ থানায় রয়েছে শতদ্রু দত্ত, যিনি মেসির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি অভিযোগ দায়ের করেন বিধাননগর দক্ষিণ থানাতে, এবং সেই অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ডিজিপি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, আইপিএস অফিসার রাজীব কুমার থেকে শুরু করে জুই বিশ্বাস, একাধিক ব্যক্তির নাম ছিল। আজকে আমরা কথা বলে নেব। আপনি বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছিলেন, প্রথমে বলুন অরূপ বিশ্বাস কেন? অরূপ বিশ্বাসই তো প্রথম আমার ইভেন্টটাকে উনিই শেষ করেছিলেন, কেননা উনি নিজে ঢুকে, উনি লোক ঢুকিয়ে পুরো আমার ইভেন্টটা উনি এবং পুলিশের ব্যর্থতা, এই দুজন মিলেই আমার ইভেন্টটাকে শেষ করেছিলেন। পুলিশ সিপি তারপর জয়েন্ট সিপিকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন কোনো অ্যাকশন নেওয়া হলো না, তাহলে আমি সেদিনকে মাঠে ঢুকেই বুঝতে পেরেছিলাম যে তার মানে এটা উনি ওভার পাওয়ার করে দিয়েছেন। ডিজিপিকে জানিয়েছিলেন সেই? হ্যাঁ, আমি 3 দিন আগে যখন ওনার সঙ্গে গিয়ে পার্সোনালি মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে সিপি বিধাননগর ছিল, এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম ছিল। আমি সেদিনকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে উনি আমাকে চাপ দিচ্ছেন অ্যাক্সেস কার্ডের জন্য। আমি অ্যাক্সেস কার্ড কিছু দিয়েছি, আর আমি দেবো তো দিয়েছি। আমি ওনাকে 20-30টার মতন দিয়েছিলাম। উনি কিছু মাইনর ওনার ভাগ্নিদের, মানে ওনার ভাগ্নিদের অফিসিয়াল করে অ্যাক্সেস কার্ড বার করেছিলেন। আমি তখনই বলেছিলাম যে এইগুলো ঠিক হচ্ছে না, বাট উনি তারপর বলছিলেন আমি তোর থেকে আর পারমিশন নেবো না, কেন মাঠটা আমার। দুই বিশ্বাসের নামও দিয়েছেন, ওর নাম কেন? উনি মাঠে ঢুকেছিলেন কিসের জন্য? অরূপ বিশ্বাসও যেরকম শোফলোতে ছিল না, জুই বিশ্বাস তো মাঠেই ঢোকার কথা ছিল না। ঘটনার পর আপনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হয়ে গেলেন, এবং ডিজিপি সেই অ্যারেস্টের পেছনে, তৎকালীন ডিজিপি একটা ভাইটাল রোল প্লে করেছিল। উনি পুলিশ পাঠিয়ে আপনাকে ওখান থেকে তুলে আনলেন। উনি নিজে গেছিলেন। ওনাকে যখন আমি প্রথমে বললাম যে আপনাকে তো আমি এতবার করে বলে দিয়েছিলাম যে লোক ঢুকবে, অরূপ বিশ্বাস লোক ঢোকাবে, তো উনি তো দেখুন ওই সময় ইলেকশন সময় অরূপ বিশ্বাসকে তো ঢোকাতে পারবে না। ওপর থেকে চাপ এসেছিল যে আমাকে না ঢোকালে ব্যাকলাশটা কি করে সামলানো হবে। সবার পুরো জগৎ দেখেছে অরূপ বিশ্বাস কিরম ভাবে পুরো স্যাবোটেজ করে দিয়েছে ইভেন্ট। আমি আমার দিক দিয়ে এগোচ্ছি, যদি এখান দিক না হয় এরপরে কোর্টে যাব। আর এই ভেকেশন কোর্ট যখন ভেকেশনটা ওভার হবে তখন তো আমি এমনি সিভিল স্যুট তো করছি, পুরো মনিটারি কম্পেনসেশন একটা বড় কেস করছি, সবার নামে করছি। তো আগে ফার্স্টে দেখি ওনারা কেন ডেকেছেন, ওনারা কিছু ইনফরমেশন চেয়েছি, ইনফরমেশন দেবো। ঝামেলা দেখলে খোলসের ভেতরে ঢুকে থাকুন। আজ কচ্ছপ দিবসে কাদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ? কুণাল ঘোষ তার পোস্টে লিখছেন, কচ্ছপেরা অনেক দিন বাঁচে, যতদিন বাঁচবেন সিনিয়রিটিকে সম্মান করুন, তাদের দেখে শিখুন, খোলস ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, বাইরের ঝামেলা একটু কমলে তারপর খোলস থেকে বেরোন। কচ্ছপ দিবসে কচ্ছপ সংরক্ষণ করা উচিত, কচ্ছপদের উপর যত্ন নেওয়া উচিত, এবং কচ্ছপদের কিছু অদ্ভুত বিষয় আছে। কচ্ছপ দীর্ঘদিন বাঁচে, অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। বাঘ, সিংহ, হাতি এরা কম জানে, মানে এদের তো অল্প বয়স। কচ্ছপ কিন্তু একটা অনেক দিন, মানে একটা সিনিয়র একটা ব্যাপার থাকে। প্লাস কচ্ছপের ধরুন একটা যে খোলস আছে, চারপাশে একটু এদিক ওদিক হলে কচ্ছপ বেশ খোলে ঢুকে যায়, খোলের ভেতর থাকে। তারপরে একটু মুখ একটু এদিক ওদিক হলে মুখ বাড়িয়ে দেখে নেয় যে সব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে ইত্যাদিতে। ফলে কচ্ছপের এই যে লাইফস্টাইল, মানে বলতে গেলে জীবন দর্শন, এগুলো তো শেখা উচিত। ফলে এটা আমি বিশ্ব কচ্ছপ দিবসে একেবারে প্রকৃতি বা প্রাণী প্রেমী হিসাবে কচ্ছপের এই বৈশিষ্ট্যগুলো পোস্ট করেছি। এর মধ্যে কোনো আলাদা তাৎপর্য কিছু আমি দেখতে পাচ্ছি না। দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গতকাল তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎকারের পর কড়া মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শৌভিক ভট্টাচার্যর। কেউ যদি আসতে চায় দল ভাবনা চিন্তা করবে, কিন্তু এখন নয়। যারা সিন্ডিকেটে ছিল, চাকরি বিক্রিতে ছিল, কয়লা বালি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে না। জল্পনার মধ্যেই পোস্ট রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। দরজার ভিতরে অনেকেই অবনীকে খুঁজে বেড়াচ্ছে, করা যাবে? কেউ যদি আসতে চায় তো সেটা নিয়ে দল চিন্তা ভাবনা করবে, কিন্তু এখন নয়। যারা সিন্ডিকেটে ছিল, যারা চাকরি বিক্রিতে ছিল, যারা কয়লা বালি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে না। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো বহু মানুষ আছেন, অতীতেও ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি, কিংবা মুখ খুলে তারা
দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তারা কড়া নাড়লে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে, কখন আসতে হবে আর কখন কড়া নাড়তে হবে। এবার খেলোয়াড়দের জন্য জুতো তৈরি করতে চলেছে অজন্তা শুর ব্র্যান্ড ইম্প্যাক্টো। ক্যালকাটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাথলেটিক স্পন্সর হিসেবে ফুটবলারদের মোজার মধ্যে বিশেষ ধরনের চিপ লাগিয়েছিল ইম্প্যাক্টো, যাতে ফুটবলারদের স্পিড সহ বহু তথ্য সংগ্রহ করা হয়েছে। আর এইসব তথ্য ব্যবহার করা হবে জুতো তৈরিতে। মাঠে খেলায় ব্যস্ত দুই দলের ফুটবলাররা, সকলের পায়ে রয়েছে অজন্তা শুর ব্র্যান্ড ইম্প্যাক্টর তৈরি জুতো। ফুটবলারদের মোজার মধ্যে রয়েছে বিশেষ চিপ। কোন ফুটবলার কত জোরে দৌড়চ্ছেন, কতবার বল পাস দিচ্ছেন, সব ডেটা সংগৃহীত হচ্ছে সেই চিপে। বালিগঞ্জ স্পোর্টস এরিনায় ক্যালকাটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হলো শুক্রবার। 10 দলীয় এই ফুটবল টুর্নামেন্ট চলছিল 2 মাস ধরে। প্রতিযোগিতার অ্যাথলেটিক স্পন্সর অজন্তা শুর ব্র্যান্ড ইম্প্যাক্টো। আমরা এখানে 2 স্টার প্লেয়ার্স কি ধরনের পাস করছে, কজন শ্যুট করছে, কি অ্যাঙ্গেলে শ্যুট করছে, ওইভাবে আমরা ডেটা কালেক্ট করছি। করে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যাতে এত বড় ইন্ডিয়ার জনগণ থেকে আমাদের যেন ভালো ফুটবলার্স, ভালো অলিম্পিয়ানস বেরোয়। তোর পেছনে আইওটি আছে, তারপর প্রেশার সেন্সার্স আছে, যেটা জুতোর আমি সামনে প্রেশার দিচ্ছি নাকি পেছনে প্রেশার দিচ্ছি বুঝে আমার স্টেপ কাউন্ট দেখছে। এটাই ক্যালকাটা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম বছর। এবারই এত ভালো সাড়া পেয়ে প্রতি বছর টুর্নামেন্টের আয়োজন করতে চাইছেন উদ্যোক্তারা। टीम का क्रैश प्राइस 30,000 है, लेकिन उसके ऊपर बहुत सारा स्पॉन्सर्ड गुड्स है। जैसे इम्पैक्टो का जूता मिल रहा है हर प्लेयर को, फिर एक लोका हिपो बोल के एक प्रोटीन डेजर्ट ब्रांड है, वो डेजर्ट मिल रहा है। फिर हाइड्रोबॉट बोल के एक बॉटल का ब्रांड है, उनको बॉटल मिल रहा है। तो वैसे करके हम लोग का बहुत लंबा लिस्ट है स्पॉन्सर्स का, तो हर स्पॉन्सर सामान मिलता है उन लोग को। तो वैसे करके हम लोग बनाए हैं। ये 2 महीने, हाँ 2.5 मंथ्स का था। अब नेक्स्ट सीजन होपफुली इस विंटर में करेंगे, सीजन 2। টুর্নামেন্টের ফাইনালে ফুটবলারদের যে তথ্য মোজায় থাকা চিপের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে, সেগুলো দিয়ে তৈরি হবে স্পোর্টস শু। আগেই স্মার্ট শু বাজারে এনেছে ইম্প্যাক্টো, বাজারে ভালো সাড়াও মিলেছে। এবার খেলোয়াড়দের জন্য জুতো তৈরি করবে তারা। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।